গেলেন, তখন উনি বলতে শুরু করলেন যে ওই যে দূরে একটা কালো পাহাড় দেখতে পাচ্ছ, নিচে একটা বাতি চলছে, এখান থেকে প্রায় 3 কিলোমিটার হবে ওইটা নিচে একটা মাজরা ছিল। মাজরা বলতে বাংলায় ক্ষেত বা চাষের জমি বলে। ওইখানে 30 থেকে 40টা খেজুর গাছ ছিল, আর ছিল 3টা থাকার রুম। আর ওই রুমের পশ্চিম পাশে একটা ঘর ছিল, উট রাখার ঘর। ওইখানে একটা লোক থাকতো, তোমার দেশি ভাই, ওর বাসা ছিল নরসিংদী জেলায়। লোকটার নামটা মনে পড়ছে না, অনেকদিন আগের কথা, সময় সম্ভবত 2003। তখন আমার বয়স 22, 24, 25 বছর। বাবাকে দোকানের কাজে সাহায্য করতাম। তো ওই মাজরায় যে লোক কাজ করত বাংলাদেশের, সে অনেকদিন পর পর আমার দোকানে আসতো কেনাকাটা করতে। তো সেই হিসেবে আসলে আমি তাকে চিনি। একবার প্রায় অনেকদিন পরে একদিন এসছে দোকানে, দেখি যেই মানুষটা মোটা তাজা ছিল সে একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে। কেমনি কি রোগ ব্যাধি কিছু হলো কিনা জিজ্ঞাসা করতেই সে বলে, ভাই জানেনই তো আমি এই এলাকায় আসছি প্রায় 2-3 মাস। আমার মালিকের মাজরায় যে জিনের উপদ্রব আছে তা আমার জানা ছিল না, আমি জানলে কখনোই থাকতাম না। কি হয়েছে বলেন তো? সেই বাঙালি ভাই বলে, আমি যখন নতুন আসছি আমাকে আমার কাজ বুঝাই দেওয়ার পর মালিক বলে যে রাতে বেশি বের হইও না, চট্টর আসে, দেখা শুই না থাইকো। তো আমি একদিন রিয়াদ থেকে আসছি আমার চাচাতো ভাইয়ের সাথে দেখা করতে। মেইন রোডে যখন নামি তখন দেখি রাত 11:40। তো মেইন রোড থেকে মাজরা 3 কিলোমিটার হেঁটে গেল অনেক টাইম লাগবে। মরুভূমির রাস্তা, এক জায়গায় উঁচু আর এক জায়গায় নিচু, আর ছোট ছোট মাটির ঢিবি এগুলো পার হয়ে যেতে হবে। এগুলো ভাবতেই মেজাজটা ছড়া হয়ে যায়, আর কিছু না ভেবে হাঁটা শুরু করি। হাতে লাইটও নাই, একটু পথ দেখে চলবো, আন্দাজে চলতে হবে। পরে আমার মনে পড়ে যে আমার মাজরার সামনে তো একটা লাইট আছে যা মেইন রোড থেকে দেখা যায়। আমি দেখার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। তো পাশে একটা ছোট পাহাড় ছিল, ওই পাহাড়ের উপরে উঠি, দেখি সত্যি অন্ধকার একটা লাইটের আলো দেখা যাচ্ছে পাহাড়ের নিচে। আমি ওই লাইটের সোজাসুজি হাঁটা শুরু করি। লাইটের কাছাকাছি আসার পর দেখি আমি কবরস্থানের সামনে চলে আসছি, যা আমার মাজরা থেকে প্রায় আধা কিলোমিটার বাম দিকে। তখন আমার মনে পড়ে আমি তো আজকে জেনারেটর চালুই করি নাই। অনেক রাগ হচ্ছিল নিজের প্রতি। যখন কবরস্থানের পাশে দিয়ে যাচ্ছিলাম তখন দেখি একটা কালো বিড়াল, এতটা কালো যে এমনিতেই অন্ধকার, যেন অন্ধকারের ভেতরে আরেকটা অন্ধকার। কবরস্থানের পাথরের দেয়াল মাজা সমান উঁচু, কোমর সমান উঁচু। ভেতর থেকে লাফ দিয়ে দেয়ালের উপরে চড়ে বসছে বিড়ালটা। আবার তার জল চোখ দেখে বুঝতে পারলাম সে আমার দিকে তাকিয়ে মেয়াও মেয়াও করছিল। ওই বিড়ালটাকে ক্রস করে একটু সামনে যেতেই দেখি 3টা কালো বিড়াল কবরস্থানের গেটের পাশে বসে আছে। আর এই গেট দিনের বেলায় আমার মাজরার বাহির থেকে দেখা যায়। বিড়াল 3টার চোখ জল করছিল। এটা ভাবতেই দেখি বিড়ালগুলো আমার থেকে প্রায় 5 হাত দূরে, আর এগুলো আকার স্বাভাবিক বিড়ালের থেকে বেশ বড়, মনে হচ্ছিল বিদেশি বড় সাইজের কুকুরগুলির সমান। ভাবলাম কিন্তু একটু আগে যে দেয়ালের উপর দেখলাম সে তো এত বড় ছিল না। আমার আর বুঝতে বাকি রইল না এগুলা বিড়াল না। আমার ভয়ে সারা শরীরের লোম দাঁড়িয়ে গেল। এই মরুভূমির মাঝে তো অন্য কোনো মানুষ নাই, আশেপাশে শুধু আমি। চিৎকার করলেও সেও শুনবে না। বিড়ালগুলো আমার দিকে তেড়ে আসছিল, এমন অবস্থা যেন 3টা বিড়াল আমাকে সামনে যেতেই দিবে না। ওরা সামনে থেকে ঘিরে ধরলো। ওদের থেকে গড় আওয়াজ পাচ্ছিলাম। দোয়া কালাম যে একটু পড়বো তার উপায় নেই, সূরাও মনে পড়ছিল না। সাহস নিয়ে আমি বিড়াল থেকে 4-5 হাত দূরে দিয়ে একটা দৌড় দিই। কতক্ষণ দৌড়িয়েছি জানি না। একটা সময় আমার মাজরার সামনে চলে আসি, দৌড়ে সোজা রুমের ভেতর চলে যাই। একটু পরেই বাইরে থেকে শুনতে পাই বিড়াল যেভাবে গড়গড় করে সেভাবে 2-3টা বিড়াল গড়গড় করছে, শব্দটা পাওয়া যাচ্ছে। বুঝতে পারলাম যে আমার পেছন তারা রুম পর্যন্ত চলে আসছে। হাত ঘড়িতে তাকিয়ে দেখি রাত 3:22 বাজে। কিন্তু আমি এতক্ষণ কই ছিলাম? মেইন রোড থেকে কবরস্থান, আর সেখান থেকে এখানে আসতে তো এতক্ষণ লাগার কথা না। আমি ভয়ে কখন যে ঘুমিয়ে গেছি বলতে পারি না। আবারও ঘুম ভাঙে বিড়ালের ডাকে।
চোখ মেলে আমি দেখি আমি ঘরে নাই। উপরে শেষ রাতের হালকা আভাওয়ালা আকাশটা দেখতে পাচ্ছি, সাথে তারা আছে অল্প কিছু। আমার বিছানাটা দুলছে। আমি ডানে বামে তাকাতেই দেখি চারপাশে এখন অন্ধকার। আমার মনে হলো বিছানা টেনে নিয়ে যাচ্ছে কেউ বালুর উপর দিয়ে। আমার কানে ভেসে আসছে গলা কাটা উটের ঘোর ঘোর শব্দ। আমরা গরু জবাই করার পর যেমন আওয়াজ পাই, সেরকম উট জবাইয়ের আওয়াজটা পাচ্ছিলাম। আমি কি করব ভেবে পাচ্ছিলাম না। ভয়ে কলিজা শুকিয়ে গেছে, তবু উঠে বসার চেষ্টা করছিলাম বিছানায়। আর শেষ রাতের অন্ধকারে আবছা দেখলাম আমার বিছানার দু পায়ের সাথে খেজুর পাতা দিয়ে দড়ি দিয়ে বাঁধা, আর সেই দড়ি টানছে মাথা কাটা একটা উট। আর তার কাটা গলা থেকে এমনি গড়গড় শব্দ আসছে। ঠিক সেই সময় আমি অনুভব করলাম আমার গলায় কেউ ছুরি চালিয়ে দিল। সাথে সাথে আমার মাথার মধ্যে কেমন একটা ইলেকট্রিক শকের মতো লাগলো, চিলিক দিয়ে উঠল। এটার পর আমি জ্ঞান হারিয়ে ফেলি। সকালে ঘুম ভাঙে মালিকের ডাকে। উঠে দেখলাম আমার ঘরের ভেতরে আমার বিছানাতেই আমি শুয়ে আছি। ঘুম থেকে উঠেই এক দৌড়ে আয়নার সামনে যায় দেখি গলার কি অবস্থা। দেখলাম না, গলায় কাটা বা তেমন কোনো দাগ নাই। আমি মালিককে রাতের ঘটনা বলি। মালিক বলে, দেখো এটা পাহাড়ি মরুভূমি এলাকা, এখানে দুষ্ট প্রকৃতির জিন থাকা খুবই স্বাভাবিক। মালিক আমাকে এক গ্লাস পানি দিয়ে দোয়া পরে দেয়, ফু দিয়ে খাইয়ে দিয়ে চলে যায়। আর বলে, ওখান থেকে ভয় পেয়ে এসে ঘুমিয়েছ, তাই হয়তো খারাপ স্বপ্ন দেখেছ। এবার আমিও আসলে ওই প্রভোকেশনের পর মালিকের কথাটা ধরেই নেই, যেটা স্বাভাবিক। এরপর থেকে প্রায় 10 দিন কিছুই হলো না, আমি স্বাভাবিক হয়ে গেছি। 11 দিনের মাথায় রাতের বেলায় আমার ঘুম ভাঙে। কে যেন অনেক কষ্ট নিয়ে কান্না করছিল। আমি ভাবলাম কে কান্না করছে। বাইরে বের হতেই মনে হলো মাজরার পেছন থেকে আওয়াজটা আসছে। আমি মাজরার পেছনে যেতেই দেখি কে যেন গলায় হাত দিয়ে গড়াগড়ি করছে। আমি সামনে যেতে দেখি লোকটার গলার নসটা কাটা, গলাটা কাটা। মুরগির গলা কাটলে যেভাবে রক্ত গড়িয়ে পড়ে, সেভাবে রক্ত পড়ছে গলা থেকে। চারিপাশের বালিটা ভিজে গেছে রক্তে। বাঁচার কাকুতি মিনতি করছিল, আমাকে যেন বলার চেষ্টা করছিল, বাঁচাও আমাকে। আমি কি করব বুঝতে পারছি না। লোকটার গলাটা কেমন কাপড় দিয়ে বেঁধে দিলে হয়তো রক্ত পড়া কমে আসবে। আমি এক দৌড়ে মাজরার ভেতর থেকে এসে দেখি ছেঁড়া লুঙ্গি নিয়ে যাওয়া যায় নাকি। গিয়ে তার গলা বাঁধতে অবাক হয়ে গেল, দেখলাম যে সেখানে কেউ নাই। আশেপাশে তাকিয়ে দেখি কেউ নাই। 2-1 কিলোমিটারের বসত বাড়ি নাই সেখানে চলে যাবে। আর একটা লোক দৌড়ে গেলেও তো বোঝা যাবে, কিন্তু সে দৌড়ে কেন সে তো উঠতে পারতো না। খেয়াল করলাম বাকিগুলো একেবারে বালিগুলো একদম শুকনো, রক্তের কোনো ছাপ নাই। আমি এবার একটু ভয় পেয়ে যাই। আমার কয়েকদিন আগের ঘটনার কথা মনে পড়ে। আমি ভয় একটা দৌড় দিই, এক দৌড়ে রুমে চলে আসি। আর কোনো ঘুম নাই, জেগেই পার করে দিই রাতটা। একটু পর আমার কানে বাজতে থাকে সেই লোকের বাঁচার আকুতির আওয়াজগুলো। আমার মনে হচ্ছিল ঘরের চারিপাশে কারা যেন মাটিতে গড়াগড়ি করছে আর ধস্তাধস্তি করছে। আবারও শুনতে পাই খেজুর বাগানে কারা যেন ডাল কাটছে আর অদ্ভুত কার্যকলাপ করছে। সারা রাত তাই চলল। দূর থেকে যখন ফজরের আজানের শব্দ ভেসে আসলো, এরপর থেকে আর কোনো আওয়াজ আসলো না। তবে একটা পচা বোটকা গন্ধ আসছিল। সকাল 9টার দিকে আমার মালিক আসলে আমি সব বলি ওনাকে। আমার মালিকের মুখে একটা চিন্তার ভাঁজ লক্ষ্য করলাম। আমার কথা শুনে সেও ভয় পেয়ে যাচ্ছে। এটা বুঝতে পারলাম সে ভয় পেয়েছে, বাট আমাকে বুঝতে দেয়নি। মালিক বলেন যে, আচ্ছা তুমি ভয় পেও না, এগুলো নিয়ে আমি তোমার সাথে কাজ করার জন্য আর একটা লোক দিই। এই বলে মালিক সেদিনের মতো চলে যায়। তো এইসব লোকগুলা, ঘটনার সুবিধার্থে বলছি, এইসব এলাকায় উটের খামারিরা ডেট ওভার হয়ে যাওয়া রুটি ফ্যাক্টরি থেকে কিনে আনে উটের খাবারের জন্য। উটের খাবার হিসেবে ব্যবহার হয় বলে আরবিতে এদেরকে খাবুজ বলে। পরের দিন বৃহস্পতিবার দুপুরে মালিক এসে উটের জন্য খুবুজ কিনে এনেছে 1 গাড়ি। এগুলো ছেঁড়ার জন্য তো লোক লাগবে, একা পারবো না। তো এগুলো খেজুর বাগানের সাইডে রেখে দিই। বিকালে যখন কাজের লোক আসবে, 2 জন মিলে উটের খাবার সাইজ মতো ছিঁড়ে রাখো। মালিক এটা বলল। মালিক চলে গেল। সন্ধ্যার আগে উট আর ভেড়া ঘরে বন্দি করে রেখে আমিও চলে যাই। রাতে খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়লাম। চিন্তা করলাম কাজের লোক হয়তো সকালেই আসবে।
আমি ঘুমিয়ে যাই। হঠাৎ রাতে ঘুম ভাঙে। ঘড়িতে তখন রাত 1:30। বাইরে পলিথিনের কাগজ ছিলে যেরকম খসমস খসখস শব্দ আসে, সেরকম শব্দ আসছিল। আমি বাইরে এসে দেখি কিছুই দেখা যাচ্ছে না অন্ধকারে, কিন্তু খেয়াল করলাম যে খেজুরের বাগানের সাইডে খবুজের প্যাকেট রাখা ছিল, আওয়াজ সেখান থেকে আসছে। তো ভালো করে অন্ধকারে তাকাতে দেখি একটা লোক বসে আছে। আমি ভাবলাম হয়তো আমি ঘুমানোর পর সেই কাজের লোকটা আসছে। আমি ঘুমিয়েছি ভেবে হয়তো ডাকে নাই। এগিয়ে কাছে গিয়ে বললাম, আরে ভাই, আমার ডাকলেই তো পারতেন, একা একা করার দরকার কি ছিল? দেখি লোকটা খবুজ কামড়ে কামড়ে খাচ্ছে। অন্ধকারে মুখটা বোঝা যাচ্ছিল না, আমি বুঝতে পারছি সে খবুজ খাচ্ছে। আর এটা তো খারাপ খবুজ, এটা মানুষ খায় নাকি? এটা তো খারাপ, ওভারডেটেড, এগুলি খেলে মানুষের পেট ব্যথা হয়ে যাবে। এগুলো বলে আমি সেই লোকটার হাত থেকে খবুজ ফেলে দেওয়ার জন্য হাত বাড়িয়ে দিই। লোকটা রাগান্বিত দৃষ্টিতে আমার দিকে তাকায়। অন্ধকারে কিছুই দেখা যায় না, তবে বুঝতে পারছিলাম সে রাগ হয়ে যাচ্ছে আমার দিকে তাকিয়ে। তার চোখগুলো হঠাৎ কেমন জানি জ্বলে উঠল। এই জল কোনো স্বাভাবিক জল চোখ নয়। অন্ধকারে লাইট যদি আপনি গাড়ির হেডলাইট করেন কোনো পশুর দিকে, প্রাণীর দিকে, সেরকমভাবে জল করে, ঠিক সেরকম অনেকটা রীতিমতো আলো ছড়াচ্ছে সেখান থেকে। আমি ভয় পেতে লাগলাম। চোখ থেকে বিকিরিত হওয়া আলোয় দেখলাম এটা সেই লোকটা যাকে দুই তিন দিন আগে গলা কাটা অবস্থায় মাজরার পেছনে দেখেছিলাম। আমি ভয়ে পাথর হয়ে যাই। লোকটা আমার দিকে তাকিয়ে হাসছিল। সে কি হাসি! এত শব্দে আর এত বড় করে মুখ, হা হা করে হাসছিল, যেন হাসির শব্দ দূরে থেকে টাস টাস করে আবার ফিরে আসছে, প্রতিধ্বনিত হচ্ছে। ততক্ষণে আকাশের শেষ রাতের ছোট্ট চাঁদটা হালকা জ্যোৎস্না ছড়াতে লাগলো। দেখলাম হাসার তালে তালে সে উপরের দিকে লাফাচ্ছে। তার চেহারা দেখে মনে হচ্ছিল যেন স্রোতের মতো গল গল করে রক্ত বের হয়ে পড়ছে তার মুখ থেকে, আর মুখের এক পাশে পোকা কিলবিল করছে। আমাকে উদ্দেশ্য করে বলল, অনেকদিন ভালো কিছু খাই না, খাইতে দে। এতক্ষণ পর্যন্ত আমি পাথরের মতো দাঁড়িয়েছিলাম, তাকিয়েছিলাম। নিজের উপর কোনো নিয়ন্ত্রণ ছিল না। এরপরে আমার আর কিছু মনে ছিল না। আমি দেখি হুঁশ ফিরে আমি রুমে শুয়ে আছি, আমার মালিক পাশে আর নতুন কাজের লোকটা। আমি জিজ্ঞেস করলাম, আমি রুমে কিভাবে আসলাম? কাজের লোকটা বলল, সকাল 7টায় যখন আসি মালিকের সাথে, এসে দেখি আপনাকে না পেয়ে খোঁজাখুঁজি করতে করতে মাজরার পেছনে যে দেখতে পাই, আপনাকে রুমে নিয়ে আসি। এই হলো ঘটনা। তারপর প্রায় 7 দিন আমার গায়ে জ্বর ছিল। জ্বর কমছিলই না, আমার কাজগুলো ছেলেটাই করছিল। জ্বর নিয়ে আর কতদিন কাটাবো? মালিককে বললাম যে আমাকে দেশে পাঠিয়ে দাও, আমি ভালো হলে আবার আসবো। মালিক আমাকে বাইরে নিয়ে গেলেন, বললেন যে তোমার সাথে যে ঘটনাগুলো ঘটেছে তুমি কি সে নতুন ছেলেটাকে বলে দিয়েছ? আমি না সূচক মাথা নেড়ে জানাই। মালিক বলল, কয়েকটা দিন অপেক্ষা করো, নতুন ছেলেটাকে একটু কাজগুলো বুঝিয়ে দাও, সে কাজগুলো শিখে নিলেই মালিক বলল আমাকে দেশে পাঠিয়ে দেবে। পরদিন সকালে যখন উঠি তখন দেখি নতুন কাজের লোকটা নাই, দরজা খোলা। আমি জোরে ডাক দিলাম, কোনো সাড়া পেলাম না। জ্বর নিয়ে বাইরে এসে দেখি খেজুর গাছের নিচে সেই লোকটা পড়ে আছে। তার গায়েও অনেক জ্বর, আমার থেকেও বেশি জ্বর। আমি প্রায় 20 মিনিট মাথায় পানি ঢালার পর তার জ্ঞান ফিরলে আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছিল আপনার? বাইরে পড়েছিলেন কেন? ভয় পাইছেন নাকি? উনি বললেন, রাতে কিছু শব্দে তার ঘুম ভাঙে। তো এখানে আসার আগে মালিক বলেছিল এখানে রাতে চোর আসে মাঝে মাঝে। ঘুম ভেঙে যাওয়ার পর বাইরে গিয়ে দেখি খেজুর গাছের সারির লাস্টের দিকে যে সারিতে যে গাছটা ছিল, ওই গাছটা ক্রস করার পর ওখানে কে জানি ভেতরে ঢুকলো। তা আমি ভাবলাম চোর আসছে, চোর যেন টের না পায়, সেই জন্য পেছন দিয়ে ঘুরে গাছের সামনে গিয়ে দেখি কেউ নাই। আমি আবারও সামনে এগোতেই দেখি আমি প্রথমে যেখানে দাঁড়িয়েছিলাম সেই গাছের নিচে কে যেন দাঁড়িয়ে আছে, ধীরে ধীরে যেন গাছের উপর ওঠার চেষ্টা করছে। আমি চুপি চুপি সেই গাছের নিচে যাওয়ার পর দেখি লোকটা গাছের মাথায়। আমি লোকটাকে বলি, এই নামুন, এত রাতে খেজুর চুরি করতে হয় নাকি? আমাদের বললে কি দিতাম না? কিন্তু সেই লোকটা নাম ছিল না। আপনাকে ডাকলাম, আপনিও তো শুনেন নাই। রাগের বশে আমি নিজেই উঠে যাই গাছে। যখনই পা ধরে টান দিতে যাব, চাঁদের আলো দেখতে পেলাম লোকটা স্বাভাবিক না, মাথার একটা পাশে পোকা কিলবিল করে, গলা দিয়ে রক্ত পড়ছে। আমার দিকে তাকিয়ে হাসছিল। যেহেতু আমি তার নিচে ছিলাম, রক্তগুলো সোজা আমার মুখের উপর পড়ছিল।
বিদ্ঘুটে, আর সেই যে কি দুর্গন্ধ। আমি গাছ থেকে পড়ে যাই ভয়ে। এরপর দৌড়ে এসে বিছানায় দেখি আপনি নাই। আপনাকে আমি ডাকতে শুরু করি। আমি ভয়ে শেষ হয়ে যাচ্ছিলাম। তখন আপনি বাড়ি থেকে আমাকে বললেন বিছানার পাশে টর্চ লাইটটা নিয়ে বাইরে আসতে। আপনার কথা শুনে আমি একটু সাহস পাই, আর লাইটটা নিয়ে আপনার কাছে যাওয়ার পর দেখি আপনি কারো পিছনে ছুটছেন আর আমাকে সেদিকে ডাকছেন। আমি সেদিকেই যেতে থাকি। তো আপনি মাজরার বাউন্ডারি পেরিয়ে মরুভূমির দিকে দৌড়াচ্ছেন। আপনার পেছনে আমিও কিছু দূর যাবার পর যখন দেখি আপনার দিকে লাইট ফোকাস করি, তখন আর আপনি নাই। যে লোকটা দৌড়াচ্ছে তার মাথা নাই, কাটা গলা দেখা যাচ্ছে, সেখান থেকে রক্ত ফিনকি দিয়ে পড়ছে। ওই যে জুব্বাটা পরা ছিল সাদা জুব্বা লাল হয়ে গেছে। আমি বুঝে যাই আসলে আমার সাথে খারাপ কিছু হচ্ছে। আমি হোঁচট খেয়ে বালির উপর পড়ি। ওঠার চেষ্টা করতেই দেখি সেই খেজুর গাছের উপর যাকে দেখেছি সেই লোক তার অর্ধেক গলা মুখটার মধ্যে যে পোকা আছে সেগুলা নিয়ে আমার পাশে এসে দাঁড়িয়ে আছে। মানে আমি তার পায়ে দুই পায়ের মাঝে পড়ে আছি, আর সেই মুখ থেকে বুদ বুদ বলা রক্ত আবার আমার শরীরে পড়ছে। সে আস্তে আস্তে উবুত হচ্ছে আমার দিকে, আর হাতে থাকা ধারালো কিছু দিয়ে আমার গলায় আঘাত করছে। এরপর আর মনে নেই, এই যে চোখ খুললাম আপনাকে দেখছি। তারপর তার কাপড়ে দুজনেই রক্তের দাগ খুঁজতে লাগলাম, কিন্তু কোনো দাগ ছিল না। কিন্তু বুদবুদ গন্ধটা আমিও পাচ্ছিলাম তার গা থেকে, যে গন্ধটা আমি চিনি। আমি তাকে সান্ত্বনা দিয়ে আমাদের যে কফিল আছে তাকে ফোন দিয়ে দ্রুত মাজরায় আসতে বলি। কফিল আসলে সেদিন আমরা দুজনেই তাকে অনুরোধ করি আমাদের এখান থেকে সরিয়ে নিয়ে যান। মালিক কয়েকদিন সময় চেয়েছে, আজ আবার তার আসার কথা, দেখি আজ কি করে। এই ঘটনা বলার পর সেই বাংলাদেশি বলতেছে যে সাজিদ ভাই, আমি এই অবস্থায় আর থাকতে পারবো না, আমি খুবই অসুস্থ, কয়েকদিন পর চলে যাব। দেখলাম লোকটা হাঁপাচ্ছে, মানে কথাগুলো বলতে বলতে সে ক্লান্ত। তখন দুপুরের টাইম ছিল। সেই বাংলাদেশি আমার সামনে থাকতে আমার আব্বুজি দোকান বন্ধ করতে আসে। তা আব্বুকে বললাম এই বাংলাদেশি ভাইয়ের সাথে কথা হচ্ছে, মানে প্রায় সবই শোনালাম। আব্বু বলল আচ্ছা শোনো তাহলে, এসবের পেছনে আর একটা ঘটনা আছে, এটা খুবই কম লোকই জানে। তোমার যে মালিক আছে ওনার নাম তালেব বিন সালাহ না? সে বলল হ্যাঁ। এই তালেবের বাবার নাম আবুল সালাহ। সালাহরা ছিল দুই ভাই। আবুল সালাহ এর বাবা মারা যাওয়ার আগে সব সম্পত্তি দুই ভাইকে ভাগ করে দেয়, কিন্তু এই মাজরার প্রতি তার বড় ভাইয়ের লোভ ছিল আগের থেকেই। সালাহর বড় ভাই তার বাবাকে ভুলিয়ে ভালিয়ে মাজরাটা লিখে নেয় নিজের নামে। তাদের বাবা মারা যাওয়ার পর সালাহ জানতে পারে যে এটা তার ভাই নিজের নামে লিখে নিয়েছে। এটা মেনে নিতে পারে নাই। সালাহ তার ওর ভাইকে মাজরা দেখানোর কথা বলে ডেকে নিয়ে যায়, আর ওই মাজরার পেছনে নিয়ে বড় ভাইকে ছুরি দিয়ে গলা কেটে মেরে ফেলে। 3-4 দিন পর লাশের খোঁজ পাওয়া যায়, দেহের এক সাইড পোকায় ধরা ছিল। পুলিশ আসে সন্দেহের কারণে, সালাহকে ধরে নিয়ে যায় এবং সালাহ বলে যে তার ভাইকে সে নিজেই গলা কেটে খুন করেছে। তারপর থেকে সেই মাজরার দিকে কেউ যেতে যাইত না। অনেকে বলে সেটার আশেপাশে গেলেও নাকি গলা কাটা লোকের আর্তনাদ শোনা যেত। অনেকে তো আগে রাতের বেলায় দেখতে পেত যে পুরো খেজুর বাগান দাউ দাউ করে আগুন জ্বলছে। এমনকি আমি নিজেও বহুবার অনেক অস্বাভাবিক ব্যাপার দেখেছি। রাতে সেদিকে তাকালে এতদিন এই মাজরা পরিত্যক্ত ছিল, এই কিছু বছর হলো সেরকম অদ্ভুত কিছু দেখার কথা কেউ বলে না। এই কয়েকদিন যাবৎ শুনছি, এখন শুনছি। তারপর সালার ছেলে নতুন করে আবার যখন এখানে খামার শুরু করে, কাজের লোকেরা এসব দেখতে পেত। তখনই লোক বেশ থাকতো না এখানে খুব একটা। তোমার আগেরও কয়েকজন আগে আছে, ভয় পেয়ে চলে গেছে। এখন হয়তো তুমি আসছো। এরপর তাকে বিদায় দিয়ে আমি আর আব্বু চলে আসি। সেই বাংলাদেশে চলে যাওয়ার পর থেকেই তালেব বিন সালাহ আর কোনো কাজের লোক সেখানে পাঠায়নি। পাঠালেও দিনের বেলা কাজ করে রাতে গাড়ি করে অন্য জায়গায় চলে যেত। মাঝখানেক পর তালেব সব ঘর বাগান সরিয়ে ফেলে, আর তারপর তারপর থেকে এটা দূর থেকে কেবল ফাঁকা জায়গায় পাহাড়ের মতোই পড়ে আছে, ওই জায়গাটা কেউ কেনে নেই। তো এটা ছিল একটা ছোট্ট ঘটনা। হৃদয় ভাইকে আরও অসংখ্য ধন্যবাদ, তিনি আমাদের কাছে ঘটনা পাঠিয়েছেন। আশা করি ঘটনাটা আপনাদের সকলের পছন্দ হবে, এবং হৃদয় ভাইকে রিকোয়েস্ট করবো আরও ঘটনা তিনি আমাদের কাছে যেন পাঠান। শাহপরান ভাইয়ের এই ঘটনা ছিল এবং সুন্দর ঘটনা। শাহপরান ভাই, আমার বেশ ভালো লেগেছে ঘটনাটা। এবং এরকম বহু পরিত্যক্ত জায়গা আছে সৌদি আরবে। আমি নিজেই যখন সৌদি আরবে গিয়েছিলাম উমরা করার জন্য, আমার সাথে এক বাংলাদেশি ভাইয়ের পরিচয় হয় মসজিদে নববীতে। আমি মদিনার কথা বলছি।
তো ওইখানে কিছু জায়গার মধ্যে এরকম একটা বাসা ছিল, এরকম বাসার মধ্যে, বাসাটা নাকি পাহাড়ের একদম চূড়াতে নিচে অবস্থিত, উপরে পাহাড়, আশেপাশে ঘর বাড়ি একটু দূরে দূরেই ছিল। ওই পাহাড়টার ওই বাড়িটার মধ্যে দুজন একটা কাপল বসবাস করতো, একটা বয়স্ক মহিলা, একদম বয়স্ক পুরুষ। তাদেরকে একদিন এরকম নাকি মৃত অবস্থায় পাওয়া গেছিল। তাও অনেক দিন আগের কথা, 50-60 বছর, 50-60 বছরের বেশি, 70-80 বছর আগে তাদেরকে মৃত অবস্থায় পাওয়া যায়। এবং এইটা যুগ যুগ ধরেই এখানকার লোকেরা বলা বলি করে আস্তে আস্তে, মানে আমি যখন যাই 2016-তে শুনি যে ওই এলাকাতে রাতের বেলা যদি এখানে কেউ গাড়ি থামায় কোনোভাবে, মাঝে মধ্যে গাড়ি থামানো লাগে, সামনে একটা পেট্রোল পাম্প, তো মাঝে মধ্যে পেট্রোল পাম্পে যাওয়ার আগে অনেক সময় দেখা যেত যে ওই জায়গায় ওই ঘরের পাশে কেউ হেঁটে যাচ্ছে, পেট্রোল পাম্পের পিছন দিক দিয়ে কেউ হেঁটে যাচ্ছে। পেট্রোল পাম্পগুলো তো আর এখানের মতো অনেক উঁচু মাটি ফেলে করা হয় না, তো পেট্রোল পাম্পগুলো এরকম ওই যে কী বলে বালু সরিয়ে সুন্দর করে করা হয় যাতে পিছন দিক দিয়ে খোলামেলা থাকে। তো ওখানে যে ব্যারিকেডটা ছিল, যেখানে ব্যারিকেডটার পিছনে ফেন্স ছিল, লোহার যে বেড়া ছিল, বেড়ার পিছন দিয়ে নাকি এরকম অনেকেই ওই পেট্রোল পাম্পের উপস্থিত লোকজন ছাড়াও আশেপাশের লোকজনরা নাকি প্রায় সময় দেখতো ওদিক দিয়ে নাকি এরকম একজন বয়স্ক লোক আর একজন বয়স্ক মহিলা প্রায় সময় হেঁটে যাচ্ছে, খুব স্বাভাবিকভাবে হেঁটে যাচ্ছে, কারো কোনো দিকে তাকাচ্ছে না, ক্ষতি করছে না, প্রায় সময় হেঁটে যাচ্ছে। কিন্তু তাদের এখানে কিন্তু তাদের অনেক আগেই নাকি তাদের লাশ এরকম পাওয়া যায়, তাদেরকে অনেকে দেখতে পারে। তো এরকম বহু ঘটনা সৌদি আরবে আছে। আমরা চাইবো যে আমাদের সৌদি আরবে থেকে আগত লিসনার্সরা যারা আমাদের ঘটনাগুলো শোনেন, তাদেরকে রিকোয়েস্ট করবো তারা যেন আমাদের এপিসোডে ঘটনা পাঠান,